দেখো, আমরা এই ছায়া প্রকাশনীর বই থেকে প্রবলেমগুলো তুলছি একটা একটা করে। হ্যাঁ, একটা সেল দেয়া আছে, একটা সেল রিয়াকশন দেয়া আছে কিরকম এমজি থেকে Mg2+। আর ক্যাথোডে Cu+ থেকে কপার। একটা কথা বলে দিই তোমাদের, রিডাকশন পোটেনশিয়াল কিন্তু ভর নিরপেক্ষ। তাই দুটো আছে, অর্ধেক লিখছে ইকুয়েশনে, 2 দিয়ে গুণ করে দিলাম, এটা করা যাবে না। যে ভ্যালুটা বেরোবে সেটা দিয়েই তোমায় করতে হবে। এখানে E0 সেল কত চেয়েছে? হোয়াট ইজ E0 সেল? কি দেওয়া আছে? E0 Mg2+ থেকে Mg দেওয়া আছে। সেটা সমান কত? -2.37 ভোল্ট। আর কি দেওয়া আছে? E0 Cu+ থেকে কপার, .15 ভোল্ট। ঠিক আছে, এই অঙ্কটা আমরা কি করে করব? পরিষ্কার কথা, ই সেল মানে কি? E0 সেল সমান, E0 হচ্ছে স্ট্যান্ডার্ড। আমরা এর আগের দিন বলেছি স্ট্যান্ডার্ড কখন বলবো আমরা, যখন টেম্পারেচার হবে 25°C এবং লবণগুলোর গাঢ়ত্ব, ম্যাগনেসিয়াম সল্ট বা কপার সল্ট যায়নি, তার কনসেন্ট্রেশন হবে 1 মোলার করে। E0 সেল সমান E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড। সমান E0 ক্যাথোড, ক্যাথোডে কপার আছে 0.15 ভোল্ট, মাইনাস অফ -2.37 এত ভোল্ট। একদম সহজ, তুমি ফর্মুলায় বসিয়ে ভ্যালু পেয়ে গেলে। আর একটা অঙ্ক দেখো এরকম, একটা সেল দিয়েছে Cu থেকে Cu2+, অ্যানোডে রিঅ্যাকশন হচ্ছে। Hg2 থেকে Hg, মার্কিউরাস হয়, একটা সেল রিঅ্যাকশন। এবার দিয়ে বলেছে এই ভ্যালুটা তোমাকে বার করতে হবে। এই ভ্যালুটা তোমায় বার করতে হবে। কি কি ভ্যালু দেয়া আছে? E0 সেল দেয়া আছে +0.45 ভোল্ট। আর কি দেওয়া আছে? E0 Cu2+ থেকে কপার, কপারের রিডাকশন পোটেনশিয়াল দেওয়া আছে। সেটা হচ্ছে 0.34 ভোল্ট।
এবার E0 সেল সমান E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড, E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড সমান E0 Hg2 প্লাস থেকে Hg মাইনাস E0 Cu2 প্লাস থেকে কপার। এবার যে ভ্যালুগুলো আমরা জানি সেগুলো বসিয়ে দিই। E0 সেল আমরা জানি 0.45 ভোল্ট, 0.45 ভোল্ট, সেটা সমান হচ্ছে E0 Hg2 প্লাস থেকে Hg এর ভ্যালুটাই আমায় বের করতে হবে মাইনাস 0.34 ভোল্ট। তাহলে হিসাব নিকাশ করলে E0 Hg2 প্লাস থেকে Hg এই ভ্যালুটা বেরোবে 0.79 ভোল্ট। ঠিক আছে, এরপরে যে অঙ্কটা দেয়া হয়েছে সেই অঙ্কটা করতে গেলে তোমাকে একটা ইকুয়েশন জানতে হবে, দ্যাট ইজ কল্ড নার্নস্ট ইকুয়েশন। নার্নস্টের সমীকরণ জানতে হবে। আমরা তাহলে প্রথমে নার্নস্টের ইকুয়েশন এবং সেই সূত্রে আরো দু একটা সমীকরণের কথা দেখে নিই। Nernst equation. নার্নস্ট ইকুয়েশনে কিসের সম্পর্কে আলোচনা করা আছে? নার্নস্ট ইকুয়েশনে আলোচনা করা হচ্ছে যে কোনো কন্ডিশনে রিডাকশন পোটেনশিয়াল তার সাথে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের যে সম্পর্ক সেই সম্পর্কে আলোচনা করা আছে। যেমন ধরো একটা বিক্রিয়া হচ্ছে, কোনো একটা ইলেকট্রোড, ধরো অ্যানোডে একটা বিক্রিয়া হচ্ছে Zn থেকে Zn2 প্লাস। আমাকে যদি যে কোনো কন্ডিশনে E Zn2 প্লাস থেকে Zn অর্থাৎ জিঙ্কের বিজারণ বিভব বার করতে বলে, আমরা কি করে করব? E0 Zn2 প্লাস থেকে Zn মাইনাস RT বাই NF ln কনসেন্ট্রেশন অফ Zn2 প্লাস উপরে, কনসেন্ট্রেশন অফ জিঙ্ক নিচে, অর্থাৎ যেটা ডান দিকে আছে ইকুয়েশনে সেটা উপরে চলে যাবে, বাম দিকেরটা নিচে চলে আসবে। এখন E0 Zn2 প্লাস থেকে Zn কি তোমরা জানো? স্ট্যান্ডার্ড reduction potential of zinc, standard reduction potential of zinc জিঙ্কের প্রমাণ বিজারণ বিভব, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল অফ জিঙ্ক, আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, সার্বজনীন গ্যাস ধ্রুবক। টি হচ্ছে টেম্পারেচার। উষ্ণতা। এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার।
নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার আর এফ হচ্ছে ফ্যারাডে। এফ হচ্ছে গিয়ে ফ্যারাডে, ঠিক আছে। এই যে এলএন এটা হচ্ছে বেসে ই আছে, এটা হচ্ছে কোনো একটা ইলেকট্রোডের ক্ষেত্রে নন স্টেট ইকুয়েশন। ধরো আরেকটা এটা যেমন অ্যানোডের রিয়াকশন, তেমনি ক্যাথোডের রিয়াকশনটা কি Zn2 প্লাস প্লাস 2e, এটা বলে দেবো Cu2 প্লাস প্লাস দুটো ইলেকট্রন মেটালিক কপার, তাহলে E Cu2 প্লাস থেকে কপার সমান E0 Cu2 প্লাস থেকে কপার মাইনাস R3 বাই Nf ln E বেস, ওপরে কপার নিচে Cu2 প্লাস। ঠিক আছে, এটা অন্য রিটার্ন। এবার দুটো মিলিয়ে তো একটা সেল হবে, একটা কোষ তৈরি হবে। তাহলে সেলের ক্ষেত্রে আমরা যেটা করব, সেল রিঅ্যাকশনটা এরকম হবে কিছুটা। E সেল সমান E0 সেল মাইনাস RT বাই NF ln E বেসে, উপরে থাকবে কনসেন্ট্রেশন অফ জিঙ্ক আয়ন ইন্টু কনসেন্ট্রেশন অফ কপার ডিভাইডেড বাই, তলায় থাকবে কনসেন্ট্রেশন অফ জিঙ্ক বাই কনসেন্ট্রেশন অফ কপার আয়ন। এখন তোমরা নিশ্চয় 11 ক্লাসে যারা একটু মন দিয়ে পড়েছো তাদের মনে আছে কঠিন পদার্থের সক্রিয় ভরকে 1 ধরে নেওয়া হয় 1, ইট ইজ টেকেন অ্যাজ ইউনিটি। তাহলে কনসেন্ট্রেশন অফ জিঙ্ক সলিড সমান কনসেন্ট্রেশন অফ কপার, দিস মে বি কনসিডার্ড অ্যাজ ইউনিটি 1, এটাকে 1 ধরে নেওয়া যেতে পারে। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়ালো, E সেল সমান E0 সেল মাইনাস RT বাই NF ln বেসে E concentration of Zn2 plus divided by concentration of copper 2 plus। ঠিক আছে, তো এটাকে যদি 10 বেসে নিয়ে আসি তাহলে এরকম পাবো E0 সেল minus 2.303 into RT by NF log of concentration of Zn2 plus divided by concentration of copper 2 plus। এখন এই যে অংশটা তোমার 2.303 RT by NF, তোমরা জানো R হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, R এর মান আমরা এখানে জুল এককে বসাই 8.314 জুল, T 273 কেলভিন, N হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার, সেটা এক একটা ক্ষেত্রে এক এক রকম হবে।
সুতরাং সেটার কোনো ফিক্সড ভ্যালু ধরে নেওয়ার কিছু নেই। আর এফ হচ্ছে 96,500 কুলম্ব। এই সব ভ্যালুগুলোকে যদি আমরা পুট করি তাহলে 2.303 RT বাই NF এটা সমান দাঁড়াবে 0.059 বাই N। এই ভ্যালুটা হিসাব নিকাশ করে আমরা পাই 0.059 বাই N। তাহলে ই সেল সমান E0 সেল minus 0.059 by N into log base 10 concentration of Zn2 plus divided by concentration of copper 2 plus। এই হলো গিয়ে নার্নস্টেন ইকুয়েশন, যা হয়তো আমরা অঙ্ক কষতে ব্যবহার করতে হবে। একটা জেনারেল ইকুয়েশনের কথা বলি, এরকম জিঙ্ক কপার পার্টিকুলার সাবস্টেন্স না বলে। ধরেন এখন একটা বিক্রিয়ায় এ অণু এ বি অণু বি এর সাথে বিক্রিয়া করে সি অণু সি ডি অণু ডি তৈরি করছে। তাহলে ই সেল সমান E0 সেল, ই সেল সমান E0 সেল minus 2.303 RT by NF log base 10 concentration of C to the power C into concentration of D to the power D divided by concentration of A to the power A into concentration of B to the power B। আর এই অংশটা তুমি যদি মান বসিয়ে দাও এরকম একটা মান পাবে। হ্যাঁ, নার্নস্টেন ইকুয়েশন। তো যেমন যেমন ইকুয়েশন পাবো সেরকম চলবে। আর দুটো ইকুয়েশন একটু মাথায় রাখবে, অঙ্কে এই জায়গা থেকেও আসে। তোমরা তাপগতিবিদ্যা পড়েছো নিচু ক্লাসে, 11 ক্লাসে, সেখানে ফ্রি এনার্জি বলে একটা টার্ম পেয়েছো। ফ্রি এনার্জি দিয়ে আমরা কোনো একটা প্রক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে চলে কিনা বিচার করি, আর ই সেল দিয়ে আমরা কোনো একটা সেল স্বতঃস্ফূর্তভাবে চলে কিনা সেটা বিচার করি। ঠিক আছে? তা ই সেল পজিটিভ হলে আমরা বলি সেলটা স্বতঃস্ফূর্তভাবে কাজ করবে। ই সেল নেগেটিভ হলে আমরা বলি সেলটা কিন্তু স্পন্টেনিয়াস হবে না। ই সেল পজিটিভ মানে সেল স্পন্টেনিয়াস, ই সেল নেগেটিভ মানে সেল নন স্পন্টেনিয়াস, আর ই সেল 0 মানে ইকুইলিব্রিয়াম স্টেটে আছে। একই রকম ভাবে থার্মোডাইনামিক্সে ডেল্টা জি সেটা কি ছিল? ফ্রি এনার্জি চেঞ্জ।
ফ্রি এনার্জি চেঞ্জ মুক্ত শক্তির পরিবর্তন। আমরা জানতাম যে ফ্রি এনার্জি চেঞ্জ যদি নেগেটিভ হয় তাহলে প্রসেসটা স্পন্টেনিয়াস হবে, ফ্রি এনার্জি চেঞ্জ যদি পজিটিভ হয় তাহলে নন স্পন্টেনিয়াস হবে, আর ফ্রি এনার্জি চেঞ্জ যদি জিরো হয় তাহলে ইকুইলিব্রিয়ামে থাকবে। তো এই ফ্রি এনার্জি চেঞ্জের সাথে ই সেলের একটা সম্পর্ক আছে, ডেল্টা জি সমান মাইনাস এন এফ ই সেল। এইবার বিচার করে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, কিন্তু একটা অঙ্ক চলে আসে। এবার দেখো ই যদি পজিটিভ, ই সেল যদি পজিটিভ হয় তাহলে ডেল্টা জি অবশ্যই নেগেটিভ হবে। ই সেল যদি পজিটিভ হয় তাহলে ডেল্টা জি কি হবে? অবশ্যই নেগেটিভ হবে। ডেল্টা জি যদি অবশ্যই নেগেটিভ হয় তাহলে প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত। একটু আগে যে আমরা ব্যাখ্যা করছিলাম ই সেল পজিটিভ মানে স্বতঃস্ফূর্ত, ডেল্টা জি নেগেটিভ মানে স্বতঃস্ফূর্ত, সেটা বোঝা গেল এখান থেকে। আর একটা ইকুয়েশন দেখো, ধরো এই বিক্রিয়াটাই, এটা ধরো সে একটা উভমুখী বিক্রিয়া, উভমুখী চিহ্ন দেওয়া আছে এখানে। তাহলে ই সেল সমান কত? ই জিরো সেল মাইনাস এন আর টি, সরি আর টি বাই এন এফ into ln concentration of C to the power C into concentration of D to the power D, concentration of A to the power A, concentration of B to the power B. ঠিক আছে কিনা? তো ধরো বিক্রিয়াটা চলতে চলতে ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে, সাম্যাবস্থা প্রাপ্ত হয়েছে। তো সাম্যাবস্থা প্রাপ্ত হলে at equilibrium E cell equal to 0, E cell সমান 0, আর এই যে ভ্যালুটা concentration of C to the power C into concentration of D to the power D by concentration of A to the power A into concentration of B to the power B, এটা সাম্য ধ্রুবকের সঙ্গে সমান হবে ঠিক। তাহলে 0 সমান E0 সেল মাইনাস RT by NF ln K। তাহলে এখান থেকে আমরা পেতে পারি RT ln K, RT by NF ln K সমান হচ্ছে E0 সেল, RT by NF ln K সমান হচ্ছে E0 সেল। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? ln K সমান E0 সেল ইন্টু NF বাই RT। ঠিক আছে, এটাকে 10 লগে নিয়ে এলে তোমার আর একটা 2.303 একটা ফ্যাক্টর দিয়ে গুণ তোমার এখানে গুণ হবে, তখন এদিকে গেলে ভাগ হয়ে যাবে। এটা আর একটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। সবসময় যে অনেক অঙ্ক আসে সব জায়গা থেকে তা না, তবে অবশ্যই তো কিছু কিছু অঙ্ক আসে। আমরা নার্সটের ইকুয়েশন থেকে অন্তত একটা অঙ্ক আজকে ক্লাসে করবার চেষ্টা করি।
একটা অঙ্ক দেওয়া আছে, দেখো একটি জিঙ্ক দণ্ডকে 0.1 মোলার জিঙ্ক সালফেট দ্রবণে ডুবিয়ে রাখা আছে। একটা জিঙ্কের দণ্ডকে 0.1 মোলার একটা জিঙ্ক সালফেট দ্রবণে নিমজ্জিত করা আছে। লবণটি দ্রবণে 95% বিয়োজিত হয়। তড়িৎদ্বারটির বিজারণ বিভব বার করো। তাহলে জিনিসটা কি, একটা ছবি এঁকে রাখি প্রথমে। একটা জিঙ্ক সালফেট সলিউশনের মধ্যে ZnSO4 সলিউশন, যার কনসেন্ট্রেশন হচ্ছে 0.1 মোলার। সেখানে একটা জিঙ্ক প্লেট ডোবানো আছে এবং জিঙ্ক সালফেট কত পার্সেন্ট আয়নিত হয়? 95%, 95% আয়নিত হয়। তড়িৎদ্বারটির বিজারণ বিভবের মান বার করতে বলেছে, মানে ই Zn2+ থেকে Zn, এই ভ্যালুটা বার করতে বলেছে। এখন জিঙ্কের প্রমাণ বিজারণ বিভবটা এখানে বলে দেওয়া আছে। E0 Zn2+ থেকে Zn হচ্ছে -0.76 ভোল্ট। তড়িৎদ্বারের কি ইকুয়েশন হচ্ছে? Zn দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে Zn++2+, তাহলে E0 Zn2+ থেকে Zn, যেটার মান বার করব, সেটা সমান কি? সেটা সমান হচ্ছে E0 Zn2+ থেকে Zn, যার ভ্যালু আমরা জানি -2.303 RT/NF। n এর মান এখানে 2, দুটো ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, log of concentration of Zn2+ by concentration of Zn। ঠিক আছে, দেখে নাও সবাই। এবার আমরা এক এক করে ভ্যালুগুলো পুট করব। দেখো E0 Zn2+ থেকে Zn হচ্ছে -0.76 ভোল্ট, আর এই ভ্যালুটা তো আমরা বার করেছি 0.059 বাই n এর মান এখানে 2, 0.059 বাই 2, তাই না? এবার হচ্ছে জিঙ্ক আয়নের কনসেন্ট্রেশন কত? কনসেন্ট্রেশন অফ জিঙ্ক আয়ন, দেখো জিঙ্ক পুরোপুরি ভাঙছে না। ZnSO4 এর গাঢ়ত্ব কত ছিল? 0.1 মোলার। এটা যদি পুরো 100% ভাঙতো, তাহলে কিন্তু আমরা জিঙ্ক আয়নের গাঢ়ত্ব 0.1 মোলার লিখতে পারতাম। তা আমরা লিখতে পারলাম না, কারণ এটা 95% ভাঙে। তাহলে কনসেন্ট্রেশন অফ Zn2+ সমান হচ্ছে 0.1 ইন্টু 0.95 সমান 0.095 মোল পার লিটার। ঠিক আছে, এই ভ্যালুটা এখানে বসাবো, log of 0.0095, আর এটা তো 1 বসবে, কারণ কঠিন অবস্থায় সক্রিয় ভর সবসময় আমরা 1 ধরে নিই। এই হিসাব নিকাশ করে এরা এখানে যেটা উত্তর নিয়ে এসেছে সেটা হচ্ছে E Zn2+ থেকে Zn, এটা হবে এই ভ্যালুটা হিসাব নিকাশ করে -0.79 ভোল্ট। ঠিক আছে, তো এই একটা অঙ্ক আমরা আজকে করতে পারলাম নার্নস্ট ইকুয়েশনের। আমি আরেকটা ক্লাস তোমাদের নেব, সেখানে নার্নস্টের ইকুয়েশনের আরো কিছু অঙ্ক আমরা সমাধান করব। আজকে এই পর্যন্ত। হ্যাঁ।